হঠাৎ করেই পৃথিবীতে কিছু ভয়ঙ্কর এলিয়েন পোকা চলে আসে, যারা মানুষের মস্তিষ্কে ঢুকে পুরো বডিকেই দখল করে নেয়। আর তাদের প্রিয় খাবার হচ্ছে মানুষের মাথা আর মানুষের মাংস। একদিন একটা এলিয়েন পোকা সহজ সরল একটা ছেলের বডিতে ঢুকতে চায়, কিন্তু ছেলেটি তাকে পথিমধ্যেই আটকে দেয়, যার ফলে তার মধ্যে চলে আসে ভয়ঙ্কর এক ক্ষমতা। এখন এই ছেলেটি কি পারবে ওই সকল এলিয়েন পোকাকে নিয়ন্ত্রণ করতে, নাকি বাকি সবার মতো সেও এলিয়েনের শিকার হবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশ থেকে কিছু ক্রিয়েচার পৃথিবীতে চলে আসে। এরপর সেগুলো পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর এদের নাম দেওয়া হয় প্যারাসাইট। এরপরে আমরা একজন লোককে দেখতে পাই যে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছিল। এমন সময় তাদের ঘরের মধ্যে একটি প্যারাসাইট চলে আসে। প্যারাসাইটটি লোকটির কান দিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়ে, আর সেই লোকটি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লোকটি আবারও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কারণ এই প্যারাসাইটগুলো ছিল তীব্র বুদ্ধিমান। তারা মস্তিষ্কে ঢুকেই মূল কেন্দ্রে গিয়ে স্নায়ুগুলোর সাথে এমনভাবে জুড়ে যায় যেন সে নিজেই সেই শরীরের মস্তিষ্ক হয়ে যায়। এরপরে আমরা সিনেমার প্রধান চরিত্র শিনিচিকে দেখতে পাই। সে তার ঘরে ঘুমিয়েছিল। এমন সময় সেখানে একটি ভয়ঙ্কর প্যারাসাইট চলে আসে এবং সেটি তার কান দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনিচির কানে ইয়ারফোন থাকায় প্যারাসাইটটি ঢুকতে পারেনি। এরপর যখন প্যারাসাইটটি তার নাক দিয়ে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই শিনিচি জেগে ওঠে। সে দ্রুত প্যারাসাইটটিকে নাক থেকে টেনে বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর একটি খাতা দিয়ে সে সেটিকে পোকা মনে করে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ প্যারাসাইটটি লাফ দিয়ে তার ডান হাতের তালুতে ছিদ্র করে ভেতরে ঢুকে পড়ে এবং হাতের মাধ্যমে তার বডিতে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। শিনিচি বুদ্ধি করে একটা দড়ি দিয়ে শক্ত করে তার হাতটিকে বেঁধে ফেলে, যাতে করে প্যারাসাইটটি তার বডির ভেতরে যেতে না পারে। এমন সময় তার মা সেখানে এসে তার দড়িটিকে হাত থেকে খুলে দেয়, কিন্তু ততক্ষণে শিনিচির হাতে কোনো কিছুই দেখা যায় না। শিনিচির মা তখন তাকে বলে, তুমি সারাক্ষণ কেন হেডফোন দিয়ে গান শোনো? এসব গান শোনার কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শিনিচি যখন ব্রেকফাস্ট করছিল, তখন তার ডান হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, যা তার একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। বিষয়টি তার কাছে খুবই অদ্ভুত লাগে। এরপরে আমরা সেই লোকটিকে দেখতে পাই যার কান দিয়ে সেই প্যারাসাইটটি ঢুকেছিল। সে একটি আয়নার সামনে দাঁড়িয়েছিল, আর তার চোখগুলো এমনভাবে নড়াচড়া করছিল যেন তার নিয়ন্ত্রণেই নেই। এরপর লোকটি তার স্ত্রীর কাছে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে এবং এক ভয়ঙ্কর আকৃতিতে মুখ খুলে এক ঝটকায় তার মাথা খেয়ে ফেলে। পরের দিন শিনিচি যখন স্কুলে আসে, তখন তার বান্ধবী সাতুমি মুরানোর সাথে তার দেখা হয়। শিনিচি যখন সাতুমির সাথে কথা বলছিল, হঠাৎ করে তার ডান হাত অদ্ভুতভাবে সাতুমিকে ছুঁতে থাকে। এর ফলে সে তার বান্ধবীকে ব্যাড টাচ করে ফেলে। শিনিচির এমন আচরণ দেখতে পেয়ে সাতুমি তাকে অনেক বকাঝকা করতে শুরু করে এবং রাগ করে সে সেখান থেকে চলে যায়। এরপরে ক্লাসে শিনিচির ইরেজারটি নিচে পড়ে যায়। যখনই সে সেটিকে তুলতে যাবে, তখনই তার হাতটি অদ্ভুতভাবে লম্বা হয়ে ইরেজারটি তুলে নেয়। সে বুঝতেই পারছিল না আসলে তার সঙ্গে কি ঘটছে। ক্লাস শেষ করে শিনিচি যখন বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল, তখন সে অনেক দূর থেকেই বলটিকে রিং করে ফেলে। তার বন্ধুরা এবং সে নিজেও বুঝতে পারছিল না এটা আসলে কিভাবে সম্ভব হলো। বাসায় ফিরে শিনিচি হাতের এই সমস্যা নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে শুরু করে। এমন সময় হঠাৎ করে তার হাত থেকে একটি চোখ বেরিয়ে আসে, আর তারপরে সেটি আবারও মিলিয়ে যায়। শিনিচি যখন ছুরি দিয়ে সেই জায়গাটা কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই তার হাতটি একটি সাপে রূপান্তরিত হয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর সেই সাপটি একটি অদ্ভুত ক্রিয়েচারের রূপ নেয়। ভয়ে ভয়ে শিনিচি তাকে জিজ্ঞাসা করে, এই তুমি আসলে কি? আর আমার ডান হাতের একই হলো? ক্রিয়েচারটি প্রথমে তার কথার প্রতিধ্বনি করে, এরপর বলে, আমি তোমার ডান হাতকে খেয়ে ফেলেছি। এটা তোমার হাত নয়, বরং এটা আমি নিজেই। আসলে সেই দিন রাতে শিনিচি যখন প্যারাসাইটটিকে দড়ি দিয়ে হাতের মধ্যে বেঁধে রেখেছিল, তখন সেটি তার বডির ভেতরে যেতে না পেরে তার হাতের মধ্যেই থেকে যায় এবং সে নিজেই শিনিচির ডান হাত হয়ে যায়। এদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে তার স্ত্রীকে খেয়ে ফেলেছিল। সে এখন টিভির সামনে বসে মানুষের ভাষা শিখছিল। পরের দিন শিনিচি ঘুম থেকে উঠে দেখতে পায় তার ডান হাতের ক্রিয়েচারটি তার ল্যাপটপ ব্যবহার করতে শুরু করেছে এবং সেই সঙ্গে সঙ্গে সে বইপত্রও পড়ছে,
কারণ ক্রিয়েচারটি মানুষ এবং তাদের আচার আচরণ সম্পর্কে জানার চেষ্টা করছিল। শিনিচি তখন বলে আমি আমার ডান হাত কেটে আলাদা করে ফেলবো। এটা শুনতে পেয়ে ক্রিয়েচারটি তাকে একটি অদ্ভুত জবাব দেয়। সে বলে যদি তুমি তোমার ডান হাত কেটে ফেলো তাহলে তুমি তোমার হাতটাই হারিয়ে ফেলবে, আর আমি জানি তুমি এটা কখনোই করতে পারবে না। আমি চাইলে তোমার পুরো বডিকেই দখল করে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে দড়ি দিয়ে বাঁধার কারণে আমি শুধুমাত্র তোমার হাতটি দখল করতে পেরেছি, আর আমি তোমার কোনো ক্ষতিও করব না। যদি তুমি মরে যাও তাহলে আমিও মরে যাব। এতে করে শিনিচির ভয় কিছুটা কেটে যায়। সে ক্রিয়েচারটিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার নাম কি? ক্রিয়েচারটি বলে তুমি আমাকে মিগি বলে ডাকতে পারো। জাপানি ভাষায় মিগি শব্দের অর্থ হলো ডান অংশ। এরপর থেকে শিনিচি এবং মিঘির মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। শিনিচি যখন স্কুলে যায় মিগি তখন তার স্কুলের বই পড়ে মানুষ সম্পর্কে আরো অনেক কিছুই শিখে নেয়। এরপরে শিনিচি মিগিকে তার স্কুলের মার্শাল আর্ট ক্লাবে নিয়ে যায়, যেখানে মিগি মানুষকে লড়াই করে দেখে বিভিন্ন ফাইটিং স্কিল শিখে নেয়। বাসায় ফিরে গোসলের সময় মিগি শিনিচির শরীরের বিভিন্ন অংশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং সে তার শরীরের বিভিন্ন গোপন অংশ দেখতে পেয়ে মজা পায়। এদিকে পুরো শহরে প্যারাসাইট ছড়িয়ে পড়েছে। একজনের বডি দখল করে তারা অন্যজনকে খেয়ে ফেলছে। একদিন শিনিচি যখন মার্কেটে যাচ্ছিল তখন মিগি তাকে বলে আমি নিজের মতোই একটি প্যারাসাইটের উপস্থিতি অনুভব করছি, চলো শিনিচি আমি তোমাকে সেখানে নিয়ে যাই। শিনিচি তার কথায় কোনো পাত্তা দেয় না, কিন্তু মিগি তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় একটি রেস্টুরেন্টে, যেখানে মিগির মতোই আরেকটি প্যারাসাইট কারো বডি দখল করে একজন মানুষকে খাচ্ছিল। প্যারাসাইটটি শিনিচিকে দেখেই বুঝে যায় যে তার মতো একটি প্যারাসাইট এখানে চলে এসেছে এবং সেই প্যারাসাইটটি তাকে মাংসের একটি টুকরো খেতে দেয়, কিন্তু শিনিচি তা খেতে অস্বীকার করে। যখন প্যারাসাইটটি বুঝতে পারে শিনিচির মধ্যে থাকা প্যারাসাইটটি তাকে পুরোপুরি দখল করতে পারেনি, তখন সে শিনিচিকেও খেতে উদ্যত হয়। মিগি তখন শিনিচিকে পালাতে বলে, কিন্তু শিনিচি পালাতে ব্যর্থ হয়। এরপর প্যারাসাইটটি নিজের এক হাত কেটে মিগিকে বলে তুমি এখনই আমার দলে চলে এসো, কিন্তু মিগি তা প্রত্যাখ্যান করে তার সাথে লড়াই করতে শুরু করে এবং তার স্কুলে শেখা কৌশলগুলো কাজে লাগিয়ে প্যারাসাইটটিকে মেরে ফেলে। এদিকে খবরে দেখানো হয় শহর থেকে প্রতিদিন কিছু লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছে, এমনকি তাদের লাশও পাওয়া যাচ্ছে না। শিনিচি মিগিকে বলে আমাদের এই সত্যটা মানুষকে জানানো উচিত, কারণ এই বিষয় একমাত্র আমরাই জানি। কিন্তু মিগি তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ মানুষেরা এই ব্যাপারে জানতে পারলে আমাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাবে। শিনিচি তখন বলে তাহলে তোমার বন্ধুদেরকে বলো যেন তারা মানুষকে না খায়। মিগি জবাব দেয় এটা আমাদের জন্য একেবারেই স্বাভাবিক ব্যাপার। তোমরা যেমন পুষ্টির জন্য গরু ছাগল হাঁস মুরগি খাও, তেমনি আমরা ভালো মন্দর জন্য মানুষকে খাই। এটা শুনতে পেয়ে শিনিচি বলে তাহলে তো তুমি একদিন আমাকে খেয়ে ফেলবে। মিগি বলে না আমি তোমাকে খাবো না, কারণ আমার বেঁচে থাকার জন্য যে পুষ্টি দরকার হয় তা আমি তোমার বডি থেকেই পাই, তুমি যা খাও তাতেই আমার হয়ে যায়। পরের দিন মিগি স্কুলে আরো একটি প্যারাসাইটের উপস্থিতি অনুভব করে। সেই প্যারাসাইটটি হলো শিনিচির ক্লাস টিচার, যার নাম রিউকো তামিয়া। তারা দুজনে একে অপরকে দেখেই বুঝে যায় যে তারা দুজনেই প্যারাসাইট। এরপরে শিনিচি যখন তামিয়ার সাথে দেখা করতে চায়, তামিয়া তখন তাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে আরো দুটি প্যারাসাইটের সাথে শিনিচির পরিচয় করিয়ে দেয়। এদের মধ্যে একজনের নাম হলো হিদেও শিমাদা আর অন্যজনের নাম হলো মিস্টার এ। তামিয়া শিনিচিকে বলে আমি এক ধরনের পরীক্ষা চালানোর চেষ্টা করছি। মিস্টার এর সন্তান আমার গর্বে বড় হচ্ছে, আর আমি দেখতে চাই সেই সন্তান আসলে কি রূপ নেবে। আমি এখানে একটি দলকে গড়ে তুলেছি যাতে আমরা সবাই একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকতে পারি এবং এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি। তুমি চাইলে আমাদের দলে যোগ দিতে পারো। এরপর তামিয়া তাকে সতর্ক করে বলে যদি তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো বা কোনো রকমের আমার কাজে বাধা সৃষ্টি করো তাহলে তোমার পুরো ক্লাসকে শেষ করে দিতে আমার 3 সেকেন্ডও লাগবে না। বাসায় ফিরে খাবার খাওয়ার সময় শিনিচি তার মাকে অযথা বাইরে যেতে নিষেধ করে, কিন্তু তার মা তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। একদিন রাতে শিনিচির সাথে মিস্টার এর দেখা হয়। ততক্ষণে মিস্টার এ জেনে গিয়েছিল যে রেস্টুরেন্টে যে প্যারাসাইট মারা গিয়েছে তাকে এই মিগিই মেরেছে। এরপর মিগি এবং মিস্টার এর মধ্যে এক দুর্দান্ত লড়াই শুরু হয়। লড়াইয়ের মাঝে শিনিচি একটি লোহার পাইপ দিয়ে মিস্টার এর বডিতে আঘাত করে, ফলে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়ে সে মাটিতে পড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মিস্টার এ প্রায় মরতেই বসেছিল। ঠিক তখনই শিনিচির মা সেখান দিয়ে যাওয়ার পথে মিস্টার এর প্যারাসাইটটি তার বডিতে ঢুকে যায়। পরে শিনিচি যখন নিজের ঘরে শুয়েছিল, মিগি তখন তাকে জানায় মিস্টার এর প্যারাসাইটটি আমাদের দিকেই আসছে।
শিনিচি তাড়াতাড়ি ছুরি হাতে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। এরপরে দেখা যায় মিস্টারে তার মায়ের বডিটি দখল করে নিয়েছে। মিগি সেটিকে মেরে ফেলতে গেলে শিনিচি তাকে বাধা দিয়ে বলে, আমি আমার মাকে কিভাবে মারতে পারি। ঠিক তখনই মিস্টারের প্যারাসাইটটি শিনিচির বুকে আঘাত করে আর সে সেখানেই লুটিয়ে পড়ে। মিস্টারে তখন সেখান থেকে পালিয়ে যায় আর শিনিচি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়তে শুরু করে। শিনিচির এই অবস্থা দেখতে পেয়ে মিগি তাকে বাঁচানোর জন্য নিজের হাত থেকে তার বডিতে ঢুকে পড়ে। কয়েক ঘন্টা পরে শিনিচি আবারও বেঁচে ওঠে এবং তার বডি পরীক্ষা করে দেখতে পায় তার আঘাতের সকল চিহ্নই মুছে গিয়েছে। মিগি তখন বেরিয়ে এসে বলে, তোমার বডির ক্ষত সারাতে আমি আমার নিজের কোষকে ব্যবহার করেছি। শিনিচি তখন এটা শুনতে পেয়ে খুব পরিমাণে কাঁদে। হয়তোবা দ্বিতীয়বার বেঁচে ওঠার কোনো ইচ্ছেই তার ছিল না। পরের দিন শিনিচি তামিয়ার কাছে যায় মিস্টারে অর্থাৎ তার মায়ের খোঁজ করতে, কিন্তু তামিয়ার কাছে তার কোনো খবরই ছিল না। শিনিচি তখন ছুরি দিয়ে তামিয়াকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু উল্টো তামিয়াই তাকে ভয় দেখিয়ে চলে যায়। এদিকে পুলিশ প্যারাসাইটে আক্রান্ত মৃতদেহ নিয়ে তদন্ত চালিয়ে যায় আর তারা ধীরে ধীরে প্যারাসাইট সম্পর্কে জানতে পারে। শিনিচি এবং মিগি রাস্তায় আরো একটি প্যারাসাইটকে খুঁজে পায়, যে ছিল একজন রাজনীতিবিদ এবং সে তখন নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইছে। বাসায় ফিরে মিগি শিনিচিকে বলে, এটা এক অবিশ্বাস্য ব্যাপার, আমরা প্যারাসাইটে ধীরে ধীরে পুরো পৃথিবীকেই দখল করে ফেলেছি। শিনিচি বলে, এটা কখনোই সম্ভব হবে না। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার তদন্তের জন্য তাদের বাড়িতে আসে, কিন্তু শিনিচি তখন তাদেরকে মিথ্যা বলে বিদায় করে দেয়। পরদিন স্কুলে শিনিচি যখন সাতুমির সাথে কথা বলছিল, তখন শিমাদা এসে নিজেকে নতুন ছাত্র হিসেবে পরিচয় দেয় আর তামিয়াই শিমাদাকে এই স্কুলে ভর্তি করিয়েছে যাতে সে শিনিচির উপর নজর রাখতে পারে। কারণ মিগি যখন থেকেই শিনিচিকে নিজের কোষ দিয়েছে তখন থেকেই শিনিচির মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। এরপর বাসায় মিগি শিনিচিকে বলে, তোমাকে আমার কোষ দেওয়ার পর থেকে সুস্থ থাকার জন্য আমাকে দিনে 4 ঘন্টা ঘুমাতে হয়। আমি যখন ঘুমিয়ে থাকবো তখন তুমি মনে করবে আমি মৃত, তখন আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই বলে মিগি ঘুমিয়ে পড়ে। এদিকে দুই পুলিশ অফিসার জেনে যায় প্যারাসাইটে আক্রান্ত ব্যক্তির চুল ছিঁড়ে ফেললে সেটি নড়াচড়া করতে থাকে আর এভাবেই তাদেরকে শনাক্ত করা যায়। ওদিকে সেই রাজনীতিবিদ প্যারাসাইটটিও তামিয়ার দলে যুক্ত হয়ে যায়। এরই মধ্যে স্কুলের প্রধান শিক্ষক জেনে যায় যে তামিয়া অন্তঃসত্ত্বা, অথচ সে একজন অবিবাহিত নারী। তাই তিনি তামিয়াকে বরখাস্তর সিদ্ধান্ত নেয় এবং এই বিষয়টি তামিয়ার বাবা মাকে জানিয়ে দেয়। রাতে বাড়ি ফিরলে তার মা বাবা প্রেগনেন্সির কথা জেনে পুলিশে খবর দিতে চায়। তখনই তামিয়া তাদেরকে মেরে ফেলে, কারণ আসলে এরা তামিয়ার প্রকৃত বাবা মা ছিলেন না। তামিয়া নিজেও একজন প্যারাসাইট ছিল। পরের দিন তামিয়া স্কুল ছেড়ে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র ঘোষাচ্ছিল। এমন সময় শিনিচি তার সাথে কথা বলতে চলে আসে। অন্যদিকে 8 রুমে কয়েকজন মেয়ে মিলে সীমাদার একটি ছবি আঁকছিল। মজার ছলে একটি মেয়ে সীমাদার একটি চুল ছিঁড়ে ফেলে আর সাথে সাথে সেই চুলটি নড়তে শুরু করে। এতে সবাই বুঝে যায় সীমাদা একজন প্যারাসাইট। নিজের পরিচয় ফাঁস হয়ে গিয়েছে বুঝতে পেরে সীমাদা তার আসল রূপ ধারণ করে এবং সবার উপর হামলা করতে শুরু করে। তখন সাতুমি সীমাদার মাথার কেন্দ্রে এক ধরনের রাসায়নিক নিক্ষেপ করে, ফলে সীমাদা নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে হামলা করতে শুরু করে। এই হামলার ফলে সাতুমির সামনেই তার এক বান্ধবী 2 টুকরো হয়ে যায় আর এই চিৎকার শুনতে পেয়ে শিনিচি দৌড়ে সেখানে চলে আসে। কিন্তু ততক্ষণে সীমাদা প্রায় সবাইকেই মেরে ফেলেছে এবং সে সাতুমিকে মারতে তার পিছু নেয়। শিনিচি পেছন থেকে আক্রমণ করে সীমাদার সাথে লড়াই করতে শুরু করে। এমন সময় তামিয়া সেখানে এসে সীমাদাকে শান্ত হতে বলে এবং সেখানে একটি বোমা রেখে চলে যায়। বোমাটি বিস্ফোরিত হওয়ার আগ মুহূর্তেই শিনিচি সাতুমিকে কোলে নিয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় আর ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়ে যায়। এরপরে শিনিচি সাতুমিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর মিগি জানায় সীমাদা এখনো বেঁচে আছে এবং সে ছাদের দিকেই যাচ্ছে। তারপরে শিনিচি পাশের একটি ভবনের ছাদে উঠে যায় এবং মিগিকে ধনুকে রূপান্তরিত করে সীমাদাকে লক্ষ্য করে তীর ছোড়ে আর সীমাদা সেখানেই মারা যায়। এরপরে তামিয়া শিনিচিকে মিস্টারে অর্থাৎ তার মায়ের ঠিকানা দিয়ে চলে যায় আর সেই ঠিকানা ধরে শিনিচি তার মায়ের কাছে পৌঁছায়। তার মা তখন তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এমন সময় মিগি বলে, আমার ঘুম পাচ্ছে এবং একটি ধারালো অস্ত্রের রূপ নিয়ে এসে সেখানেই ঘুমিয়ে পড়ে। শিনিচি তখন সেই অস্ত্র দিয়ে নিজের মায়ের বডিতে থাকা মিস্টারের প্যারাসাইটের সাথে লড়াই করতে শুরু করে। মিগিকে ছাড়াই শিনিচি অসাধারণ দক্ষতায় লড়াই করছিল
কারণ মিগির কোষ শরীরে থাকায় তার মধ্যে প্যারাসাইটের মতো কিছু পরিবর্তন এসেছিল। লড়াইয়ের মাঝে শিনিচি হঠাৎ তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। আসলে মিস্টারে কিছুক্ষণের জন্য তার মায়ের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কিন্তু সে দ্রুত আবার নিয়ন্ত্রণ ফিরে পেয়ে শিনিচির উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। শিনিচির মায়ের অবশিষ্ট চেতনায় এই আক্রমণকে হাত দিয়ে ঠেকিয়ে দেয়, আর তখনই শিনিচি না চাইতেই নিজের মাকে মেরে ফেলতে বাধ্য হয়। মিগে ঘুম থেকে জেগে উঠলে শিনিচি তাকে সবকিছুই খুলে বলে। এদিকে পুলিশ প্যারাসাইট সম্পর্কে বিস্তারিত জেনে গিয়ে তাদের নির্মূল করার নানা পরিকল্পনা করতে থাকে। ওদিকে সেই রাজনীতিবিদ প্যারাসাইটও নির্বাচনে জয়ী হয়। এরপর সে তামিয়ার কাছে যায়। তখন তামিয়ার দলে একটি নতুন অত্যন্ত শক্তিশালী প্যারাসাইটকে দেখা যায়, যার নাম হলো গোতো। গোতো তামিয়াকে বলে, আমি পুরো মানব জাতিকেই ধ্বংস করে দেব। অথচ তামিয়া তখন নিজের গর্ভে বেড়ে ওঠা সন্তানকেই নিয়ে বেশি চিন্তিত ছিল। এখানে গোতো অনেক বেশি শক্তিশালী ছিল যে তার বডিতে একসাথে 5 ধরনের প্যারাসাইট বসবাস করে। এদিকে শিনিচি হাসপাতালে সাতুমিকে দেখতে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সকল প্যারাসাইটকে খুঁজে বের করবে আর তাদের সবাইকেই শেষ করে দিবে। ঠিক তখনই দেখা যায় কেউ একজন লুকিয়ে শিনিচি এবং মিগির ছবি তুলছে। আর এই রহস্য রেখে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমার কিন্তু দ্বিতীয় পর্ব রয়েছে। তোমরা চাইলে সেটিও এক্সপ্লেন করতে পারি, কিন্তু তা নির্ভর করবে তোমাদের ভালোবাসার উপর। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।